দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও এরশাদ হোসেন। আর দর্শক আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন 81892581939338 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভাই। প্রথমে বাজার পরিস্থিতি জানছিলাম, আমরা যে বিষয়টি দেখছিলাম যে বাজারের যে লেনদেনের চিত্র সেটি নিয়ে আসলে খুবই একটা হতাশাজনক অবস্থায় রয়েছেন বাজার সংশ্লিষ্ট সকলেই। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি যেটা দেখছি যে এটা সাময়িক একটা আপনার অবস্থা। এখানে আপনাকে যেটা আমি এর আগের বারও যখন এখানে এসেছি বলেছিলাম যে লিকুইডিটি একটা বড় প্রবলেম আমাদের দেশে হয়ে গেছে। সো স্পেশালি ব্যাংকিং সেক্টরে যে লিকুইডিটির সমস্যাটা, যেটা আপনার গত বছরও দেখেছি, এই বছর আরও বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখেছি যে ব্যাংকের ডিপোজিট রেট অনেক বেড়ে যাচ্ছে। আমরা আগে যেরকম আপনার একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ছিল আপনার 8, 8.5, সেগুলো এখন বেড়ে ইভেন লাইক 10-এ চলে গেছে। সো এটা একটা প্রতিযোগিতা আর কি ফর দ্য ক্যাপিটাল মার্কেট। সো এইটাতে হচ্ছে কি যে ফান্ড ওখানে চলে যাচ্ছে ব্যাংকিং সেক্টরে। এটা একটা সবসময় যেটা আমরা বলি যে আপনার সঞ্চয়পত্রে চলে যায়, ওটা আরো হায়ার ইন্টারেস্ট রেট। সো এই দুটো আপনি দেখেন যে আমি যদি আপনার দেখছি যে এই গত সপ্তাহে এই আজকেও ধরেন যে আপনার লিকুইডিটিটা মানে ট্রেড ভলিউমটা অনেক কমে গেছে। জি, তো 350-400 কোটি টাকা এই ট্রেড ভলিউমে বাজার যে আছে, এটা আমি ভালোভাবে দেখছি না। কিন্তু এটা বলার পরও আমি বলছি যে এটা আমার কাছে, আমার চোখে এটা সাময়িক, এটা বাড়বে। এটা আপনার সরকার যেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি কিছু কিছু বলেছেনও যে স্পেশালি ব্যাংকিং সেক্টরে কিছু রিল্যাক্সেশন, সেগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমরা কিছু লিকুইডিটি হয়তো ফেরত পাবো। তারল্য সংকটের বিষয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, আমি সেই জায়গাটায় আলোচনা আসতে চাই। তবে আমাদের শুরুতে কিছু দর্শক রয়েছেন, তাদের ফোন করে নিয়ে আসছি। প্রিয় দর্শক নাম বলে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। হ্যালো, 2010-এ এবি ব্যাংক কিনেছিলাম জি 500 টাকা করে। জি, হ্যালো হ্যালো 100 টাকা, হ্যালো, অর্থাৎ 20 লট কিনেছিলাম। সেই আমি দর্শক দুঃখিত, আপনার ফোনটির সংযোগটি ক্লিয়ার নয়, আপনি আবারও চেষ্টা করুন, আমরা আলোচনায় ফিরে আছি। কিন্তু যে আলোচনায় ছিলাম যে তারল্য প্রবাহের জায়গাটি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, এবং নির্বাচনের আগের যে সময়টা, নির্বাচন পরবর্তী যে জায়গাটা আমরা দেখেছি। কিন্তু এই কিভাবে আসলে এই সংকটটি সমাধান করা যায় বলে আপনারা মনে করেন? তারল্য সংকট আপনার মনিটারি পলিসি, যে এমপিসি যেটা বাংলাদেশ ব্যাংক যেটা করেছিল, ওটা কন্ট্রাকশনারি পলিসি, অ্যান্টি ইনফ্লেশনারি। সো আমার কাছে মনে হয় যে ওখান থেকে হয়তো সরতে হবে একটু, কারণ এখানে আপনার বাজারে তারল্য ক্রিয়েট করতে হলে দে হ্যাভ টু গো ফর এন এক্সপ্যানশনারি, কিছুটা এক্সপ্যানশনারি মোডে। সো এটা করতে গেলে আমার যেটা মনে হয় আপনার এই যে রিপো যেটা করে বেসিক্যালি ব্যাংকরা আপনার ট্রেজারি বিল বাংলাদেশ ব্যাংকে দেয়, ওটার এগেনস্টে তারা একটা ফান্ড পায়। সো সেই রিপোর আপনার যেই রেটটা, ওটা যদি অ্যাট্রাকটিভ হয়, যদি কম্পিটিটিভ হয়, তাহলে ব্যাংকরা গিয়ে রিপো ফ্যাসিলিটিটা এনজয় করবে। কারণ এখন আপনার এই যে এরকম ডিপোজিট রেট যে আপনার 200 বেসিস পয়েন্টস বলি আমরা, 2%, 1-2% বেড়ে গেছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনার মানে অন্তরায় এই ক্যাপিটাল মার্কেটের জন্য, স্টক মার্কেটের জন্য। সো এটা একটা প্লাস। আপনার আরেকটা করেছে যে অফশোর ব্যাংকিং ইউনিটে তারা বলেছে যে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট আর স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ এই দুটো রাখতে হবে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ওটার জন্য সিআরআর এর জন্য প্রত্যেকটা ব্যাংকের 4000 কোটি টাকা রাখতে হবে, এবং এটা লোকাল কারেন্সিতে রাখতে হবে। সো এটাও আরেকটা সংকট সৃষ্টি করবে। সো এগুলো আমার কাছে মনে হয় যে পলিসিগত দিক থেকে দেখা উচিত, এবং এটা মার্কেটে তারল্যটা একটু ফিরিয়ে আনা উচিত। আরেকজন দর্শক রয়েছেন, ফোনটি নিয়ে আসছি। প্রিয় দর্শক নাম বলে আপনার দ্রুত প্রশ্নটি করে ফেলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি কায়কুবাদ খাতুন বলছিলাম। জি বলেন। এই যে
গত এই লিবারেশনের পরে প্রায় মানে নির্বাচনের পরে জি প্রায় 500 পয়েন্ট কমে গেল মার্কেটটা। জি তারপরে ব্যাংক সেক্টর তো মানে তলানিতে গেছে। জি এত ব্যাংক বিক্রি হইতেছে, ব্যাংকগুলো কিনতেছে কেরা এবং দামটা এইভাবে পড়তেছে কেন, মার্কেটের দাম এইভাবে পড়তেছে কেন? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এই প্রশ্নটির আলোচনায় আসবো এবং তার সাথে অন্য বিষয়গুলো আলোচনা আনতে চাই, তবে ছোট্ট একটা বিরতি আমি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আবার 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও এরশাদ হোসেনের সঙ্গে। আমরা তার সাথে আলোচনায় ফিরবো। আরো কিছু দর্শক ওয়েট করছেন, ফোনগুলো নিতে চাই, দ্রুত নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো লুতুফ সাহেব বললেন যে তারল্য সংকটের জন্য মার্কেটের অবস্থা। জি ওনার কাছে প্রশ্ন, জানুয়ারি মাসে কি তারল্য সংকট ছিল না? তখন কোন 1000 টাকার উপরে লেনদেন হলো। মূলত সংকট হলো আস্থার, ডিএসসি সিএসসি এবং সরকারের প্রতি মানুষের বিনিয়োগকারীদের কোনো আস্থা নাই। জি ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য জানানোর জন্য। বিরতির আগে পয়েন্টগুলো ছিল যে ব্যাংকিং সেক্টর এবং ডাউনট্রেন, এবং এই যে উনি বলছেন তারল্যর সাথে সাথে আস্থার জায়গাটা যদি যোগ করে বলেন। এখানে একটা আমি যেটা দেখি যে হ্যাঁ অবশ্যই আস্থা তো একটা বড় জিনিস, কিন্তু আপনার একটা ল্যাগিং এফেক্ট থাকে আর কি। যখন ইন্টারেস্ট রেট মানে উঠে, এটা কিন্তু একটু মানে টাকাটা স্টক মার্কেট থেকে আবার ব্যাংকিং খাতে যাওয়া কিন্তু টেক সাম টাইম। সো জানুয়ারি মাসের যেটা হয়েছিল যে যেহেতু ইলেকশন ইয়ারটা শেষ হয়ে গেছে, ইলেকশনের ডিসিশন হ্যাজ বিন টেকেন, ইটস এ গভর্নমেন্ট এসেছে, ইট ওয়াজ এ টোটালি অনেক আশাপ্রদ একটা ছিল মার্কেটের জন্য। তারপরে যখন আপনার তারল্যটা যখন মানে ক্রাইসিসটা বেড়ে গিয়েছে, তখন আপনি কিন্তু দেখবেন যে আস্তে আস্তে যখন আমরা মার্চে ফেরত আসতেছি, তখন আপনার এই আমাদের টার্নওভারও কমে গেছে। জি সো এটা আমি বলি যে ল্যাগিং এফেক্ট থাকে কিছুটা, এটা কয়েক মাস এটা একটা ল্যাগিং এফেক্ট থাকে। আর আপনার তারপর আমি বলছি যে আপনার আমি এখনো হতাশ না, কারণ আমার কাছে মনে হয় যে এটা সরকার এটা দেখছেন, এবং এটা তারা ব্যাংকিং সেক্টরটাকে ওনারা যদি যেসব পদক্ষেপ নিচ্ছেন ওটা করলে আবার তারল্য ফেরত আসবে, এবং এটা উইচ উইল বি ভেরি পজিটিভ ফর দ্য স্টক মার্কেট। জি আরেকটি বিষয় আনতে চাই যে প্লেসমেন্ট বাণিজ্য, যেটি নিয়ে নানা ধরনের কার্যক্রম আমরা দেখি পুঁজিবাজারে ঘিরে এবং দীর্ঘ সময় ধরে এটি আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে অনেক বেশি আলোচনা হচ্ছে যে প্লেসমেন্টের একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত, কারণ সেকেন্ডারি মার্কেট থেকেও প্লেসমেন্ট বাণিজ্যর কারণে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা আপনার মতামত কি? আচ্ছা, এখন দেখেন হলে গিয়ে মানে আপনার যখন পানি ঢালেন, যেখানে স্লোপটা বেশি সেখানে তো পানিটা যায়। সো আপনি যদি দেখেন যে এই যখন আইপিও আসে, আইপিও গুলা কিন্তু মোটামুটি ভালো প্রাইস পায় যখন মার্কেটের ডেবিউ যখন ট্রেডিং হয় প্রথম দিনে, তারপরে এবং 1-2 বছরও ভালো থাকে। যারা প্লেসমেন্ট করেন ওনাদের তো লক ইন পিরিয়ড থাকে, আপনার ডিপেন্ডিং কত পার্সেন্টেজ তারা করেছে। সো তারা যদি দেখে যে ঠিক আছে আমি 3 টাইমস আমার রিটার্ন আসছে, ন্যাচারালি আপনার ইকুইটি স্টক মার্কেট রিটার্ন থেকে আপনার প্রি আইপিও রিটার্ন আর মোর, সো তারা ওদিকে যাবেই। এখন জিনিস হচ্ছে কি আপনার হ্যাঁ এইগুলাকে স্ট্রিমলাইন করতে হবে, এবং এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা দেখছেন ওনারা, এবং আমি যতদূর জানি অনেক গাইডলাইন হচ্ছে। আমি একটা পরামর্শ দিতে পারি যে অনেক সময় এটা করা যায় যে যদি ইনভেস্ট যদি করেন কোনো প্রি আইপিওতে, তাহলে যাতে করে কোনো বাইব্যাক একটা এগ্রিমেন্ট থাকে যেটা ইস্যুয়ারের সাথে, যে যদি আইপিওটা না হয়, কারণ আমরা এরকম দেখেছি অনেক সময় আইপিও হয় না, যাতে করে ইস্যুয়ার ওই টাকাটা আবার ফেরত দিবে আর কি আপনার ইনভেস্টরকে। সো এটা একটা। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ঠিক আছে যে যদি রিটার্নস যেখানে বেশি সেখানে ইনভেস্টর যাবে, জি সো ওটা সারা পৃথিবীতে এইভাবে হয়ে আসছে যে আপনার স্পেশালি আপনি যদি বলেন প্রাইভেট ইকুইটি অর প্রি আইপিও ইনভেস্টমেন্টস। সো ওইখানে আমি মানে আপনার ইটস এ লজিক্যাল থিং যে মানুষ লক ইন পিরিয়ড নিয়ে অনেক ধরনের মন্তব্য আছে, আমি আসছি সেখানে। কিছু দর্শক ফোন রয়েছে, প্রিয় দর্শক নাম বলে আবারও প্রশ্নটি করবেন দ্রুত। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউর রহমান রাজা বলছিলাম। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে গতকালকে
বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আখতারুজ্জামান সাহেব একটা কমেন্ট করছে যে বাংলাদেশের শেয়ার বাজার দেখলে মনে হয় যে আমরা উগান্ডায় আছি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে ট্যাক্স ডিভিডেন্ড, যেটা বাংলাদেশ সরকার যেখানে নিয়ম করছে যে 25,000 টাকা পর্যন্ত যদি কোনো কোম্পানি ডিভিডেন্ড পাওয়া হয় তাহলে 15% কাটা হবে না, কিন্তু আমি নিজের ব্যক্তিগতভাবে বলতেছি যে আমি 2,000 টাকা পাইছি তার থেকেও তারা 15% কেটে রেখে দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে, খুব ভালো প্রশ্ন রয়েছে। আসলে প্রথম যে প্রশ্নটি করেছেন একজন ভাইস চ্যান্সেলরের নিজস্ব মন্তব্যের কথা বলেছেন, সেই জায়গাটা আমি যেতে চাই না, বা আপনি যদি কিছু বলেন সেই জায়গাটায়। আচ্ছা, ওটা কিন্তু মানে ওনার ডিভিডেন্টের যদি অ্যাট সোর্স কেটে থাকে এটা তাহলে ভুল করেছে, কারণ তাহলে ওনার যাওয়া উচিত ওই কোম্পানির কাছে যে আপনি অ্যাট সোর্স কেটেছেন, এটা আমাকে ফেরত দিতে হবে। সো এটা যদি তার বিকজ তার লিমিটের মধ্যে আছে এবং তাহলে এটা ঠিক হয়নি, তো হি হ্যাজ এ রিকোর্স, উনি গিয়ে উনি কোম্পানিকে বলতে পারে যে এটা আপনি আমাকে ফেরত দিতে হবে। কিন্তু এই জায়গাটা নিয়ে বরাবরই আমরা অভিযোগ পাই, বিশেষ করে যেখানে বলাই আছে বিনিয়োগকারীরা এই সুবিধাগুলো পাবেন, সেখানে আসলে অনেক সময় বলা হচ্ছে যে রিটার্নের সময় হয়তো বা করলে তাকে এটা ফেরত দেওয়া হবে, বা আগেই কেটে নেওয়া হচ্ছে, এই যে অভিযোগগুলো আসছে, সে জায়গাটায় আপনারা দীর্ঘদিন ধরে পুঁজিবাজি নিয়ে কাজ করেন, আসলে কোনটি আসলে সহজতর হয় বিনিয়োগকারীদের জন্য? আমার কাছে মনে হয় যে রিফান্ড ইজ আ বেটার ওয়ে অফ ডুইং ইট, এবং এখানে আপনার ব্রোকারেজ আর মার্চেন্ট ব্যাংক তারা আপনার সাহায্য করতে পারে কাস্টমারকে। আচ্ছা, দে ক্যান গো ব্যাক টু দ্য কোম্পানি এন্ড সে যে এটা বেশি কাটা হয়েছে। সেক্ষেত্রে এই যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন অল্প কিছু পয়সার জন্য, সেখানে আবার যাবেন, এইগুলো কিন্তু চলে আসে। হ্যাঁ, তো এইগুলি হলো সার্ভিস, এটাই হলে কি আমি বলছি যে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ এই সার্ভিসটা তাদের দিতে হবে, যে কাস্টমারকে যে কাটা হয়েছে এটা যে ঠিক মতো কাটা হয়নি সেটা তাদের দেখতে হবে। আরেকটি জায়গায় যেতে যে দুটো ট্যাক্সের বিষয়টি চলে আসছে, যে এই যে কর্পোরেট ট্যাক্সের বিষয়টি সাম্প্রতিক সময়টি অনেক বেশি আলোচনা হচ্ছে। নতুন যে মাননীয় অর্থমন্ত্রী এসছেন তিনিও এই জায়গাগুলো আলোকপাত করছেন, সেই জায়গাগুলো যদি আসলে সমন্বয় করা হয় তাহলে আপনি কিভাবে দেখছেন যে এই জায়গাটার প্রভাব কি আসতে পারে? আমার কাছে মনে হয় যে আমাদের কর্পোরেট ট্যাক্স রেট ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, মানে বেশ অনেক বেশি। অনেক দেশে পার্সোনাল ইনকাম ট্যাক্স অনেক বেশি, কর্পোরেট ট্যাক্সটা আবার কম। আমাদের দেশে কর্পোরেট ট্যাক্স ইজ ভেরি হাই, ব্যাংকের জন্য 40%, আমাদের জন্য 37.5 আমাদের জন্য। সো আমরা ট্যাক্স উঠাতে আমরা হাঁপিয়ে যাই। সো এটাকে আপনার যেটা আইক্যাপ যেটা প্রস্তাব দিয়েছে যে 2% কমানোর জন্য, এবং আমি এটাকে সমর্থন করি, কারণ আমার কাছে মনে হয় যে সাপ্লাই সাইড থেকে এখন আমাদের যে সমস্যাটা আছে সাপ্লাই সাইড থেকে এইটার সলিউশনটা দিতে পারবে, সমাধান করতে পারবে, এবং এটা কর্পোরেট আর্নিংসেও আপনার এফেক্ট হবে, এবং এটা স্টক মার্কেটের জন্য এটা পজিটিভ হবে এবং প্লাস ফর দ্য ইকোনমি অলসো, বিকজ ইট উইল জেনারেট আ লট অফ আপনার গ্রোথ ফর দ্য সেক্টর। আমরা শেষ দিকে আলোচনায় সেই দিকে যেটি দিয়ে শেষ করতে, যে ওভারঅল আমাদের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে, আপনি বুঝতে পারছেন বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা হতাশা রয়েছে, আস্থার জায়গাটিতে রয়েছে। ওভারঅল এই জায়গাটা থেকে উত্তরণে আসলে কোন কোন জায়গায় আমাদের অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে? আমার কাছে তো একটা হচ্ছে গিয়ে আপনার, আমি এখনো বলি যে কিছু কিছু সেক্টর যেটা আছে যে এগুলোকে আপনার ইনভেস্টমেন্ট সেক্টর এখন আছে, যেমন ধরেন টেলিকম আমার কাছে ভালো লাগে, আমার কাছে পাওয়ার সেক্টর আমার কাছে ভালো লাগে, ব্যাংকিং সেক্টর আমি নিউট্রাল, আপনার ফার্মাসিউটিক্যাল আই এম ভেরি পজিটিভ। সো এইগুলো যদি থাকে এগুলো ধরে থাকুক, একটু ধৈর্য ধরেন, কারণ এই মার্কেটে আপনি যদি 5-10 বছরেরই দেখেন যে গ্রোথ আছে এই মার্কেটের, আপনার ধৈর্য ধরতে হবে। আমরা খালি এই মার্চে গিয়েছে, হ্যাঁ ঠিক আছে বলতে পারেন যে গত বছর একটা ইলেকশন ইয়ার গিয়েছে, আমরা এটা নেমে গেছে, কিন্তু এই বছর আমার কাছে মনে হয় যে ভ্যালুয়েশনগুলো খুবই ভালো, এবং সরকার যদি ঠিক মতো পদক্ষেপ নেয় আমার কাছে মনে হয় যে এই মার্কেটটা আবার স্টক মার্কেট আবার উঠে যাবে আর কি। আমার কাছে মনে হয় যে 6,000 আমরা দেখতে পারবো আবার। জি।
আমরা অবশ্যই সে প্রত্যাশা রাখি। তবে আপনি যেটি বলছেন যে যেহেতু বিনিয়োগকারীদের অনেক বেশি সচেতনতার জায়গা থাকবে, ধৈর্য তো অবশ্যই থাকা লাগবে, কারণ বিনিয়োগের জায়গা এটি। ট্রেডিং প্যাটার্নে যাবেন কি যাবেন না, সেই ঝুঁকি নিতে পারবেন কি পারবেন না, এগুলো সবসময় আমরা বলার চেষ্টা করি, হয়তো বা তারা বিরক্ত হন, কিন্তু এটি তাদের মুক্তির বিষয়। আমরা আশা করবো সাথে সাথে স্টেক হোল্ডার যারা রয়েছেন, সরকারের যে বিষয়গুলো রয়েছে, এগুলো আসলে অবশ্যই আমরা একটা আশাবাদী পুঁজিবাজার সামনের দিকে দেখবো, সেটি প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিককরণী নিয়ে কথা বলছিলেন সিটি ব্যাংক ক্যাপিটালের সিইও এরশাদ হোসেন। দর্শক, এবারে নিচ্ছে আরেকটা বিরতি, বেলা 1:30 ফিরে আসবে 21 বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।